4 দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে। বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সাহস বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস। রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী নাড়াচাড়া শুরু হয়েছে। বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে, সেটা হচ্ছে 2026-এ রমজানের ঈদ। তো ওই পর্যন্ত তো বিএনপি অপেক্ষা করবে না, ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ। এবং কি ঈদের পরে আন্দোলন, এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে এবার কিন্তু সত্যি আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। যে সরকারকে বিএনপি যতই সহযোগিতা করতেছে, কিন্তু সরকার বিএনপিকে প্রতিপক্ষ ভাবতেছে। এবং প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সভ্যতা ভব্যতার সীমা অতিক্রম করেছেন। তার শব্দ চয়নগুলো সঠিক ছিল না, যদিও তারা স্পেসিফিক বলেনি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক কোন কোন বিষয়ে শব্দ চয়নে তিনি ভুল করেছেন তা বলেননি। এবং তারা আরও বলেছেন যে বিএনপি স্থায়ী কমিটি আরও বলেছেন যে ডক্টর ইউনূস সম্পূর্ণভাবে একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত, যে গোষ্ঠী আসলে বিএনপিকে মাইনাস করতে চায়। মোহাম্মদ ইউনূস সাহেব লন্ডন যাচ্ছেন। কেন যাচ্ছেন? গ্রেট ব্রিটেনের যে রাজা দ্বিতীয় চার্লস, তিনি তাকে একটি পুরস্কার দেবেন। এখন এই পুরস্কারটি ব্যক্তি মোহাম্মদ ইউনূসের জন্য নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, তা আমরা জানি না। আসসালামু আলাইকুম দর্শক, ঈদের পরে গরম কয়েকটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, আপনারা সকলেই জানেন যুক্তরাজ্যে সফরে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেখানে কোন উদ্দেশ্যে যাচ্ছেন? দেশের জন্য কি বড় কোনো সুসংবাদ নিয়ে আসবেন, নাকি কিছু একটা হতে চলছে? দর্শক, যাবতীয় সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ডক্টর ইউনূস সাহেব বড় একটা বিজয় নিয়ে আসতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা সকলে জানেন গত 8 মাস 9 মাস ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসার পরে সাধারণ জনতা তার প্রতি এতটা আকৃষ্ট হয়েছে, সকলের একটাই দাবি, একটাই বলা, সেটা হলো ডক্টর ইউনূসকেই আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কেউ কেউ বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। তো দর্শক, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন। ভিডিওর শুরুতে তো দেখছেন এবং কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, শুনেছেন। তো এখন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলোর মূল অংশগুলো। তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সাহস বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস। রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী নাড়াচাড়া শুরু হয়েছে। প্রফেসর ইউনূস লন্ডন যাবেন, প্রয়োজন আরো বিভিন্ন শহরে যাবেন ইউরোপের। আওয়ামী লীগের লোকজন সারা ইউরোপ থেকে আসছে। এখন আবার শেখ পরিবারের লোকজন ইউনূসের সাথে বৈঠক করার জন্য অনুরোধ করছে। শেখ রেহানা ইউনূসের সাথে বৈঠক করতে চায়, চিঠি দিয়েছে। তাহলে বুঝুন এই বৈঠক এই যে ওরা বাঁচার জন্য, ওদের জীবন বাঁচানোর জন্য এখন ইউনূসের সাথে বৈঠক করতে চায়। শেখ রেহানা জীবন তামা থাকে ব্রিটেনে, ওইখানে এমপি, কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে এখন ওর রাজনীতি ওখানে শেষ হয়ে গেছে। ইউনূস শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বাংলাদেশের থেকে ইউরোপে যারা আকাম করে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারেন, তাদেরকেও ধরেছেন। যার ফলে এখন তাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এই যে টিউলিপের জীবন একদম তামা, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেরকম পালিয়েছে, সব সাজানো সংসার ভেঙে গেছে, ওরকম টিউলিপের ব্রিটেনের সাজানো সংসার ভেঙে গেছে। আবার এরকম একটা পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ। ব্রিটিশ সরকারের মতো একটা উদার সরকারের কাছ থেকে তো পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার কথা, কিন্তু শেখ হাসিনা অ্যাসাইলাম পাচ্ছে না, কেউ পাচ্ছে না। এবার ইউনূসের প্রভাব কত দূর বুঝতে পারছেন? সেই ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনতে যাচ্ছেন। এতে পাচারকারীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এমনকি এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা, কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য, কারণ জামাতের কেউ অর্থ পাচার করে না। আর বিএনপির জন্য কেন এটা দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়া অর্থ যদি ইউনূস ফেরত আনতে পারেন, তাহলে পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এনেছে, তাহলে তার পাচার করবে না ওইখানে। এবং পাচার হওয়া অর্থ যদি ফেরত আনে, তখন আরো কারা পাচার করেছে সব তথ্য বের হয়ে আসবে। আর তাতে বিএনপির নামও যাবে। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারা প্রচুর টাকা পাচার করেছে, সেগুলো নিয়েও কিন্তু কিনা টানাটানি শুরু হয়ে যায়। অর্থাৎ বিএনপি এখানে ভয় আছে। আবার এই 5 আগস্টের পরও বিএনপি অর্থ পাচার করেছে ব্রিটেনে, এই 5 আগস্টের পর। অতএব এটা নিয়েও ভয় আছে তারা। এই স্বাধীন বাংলাদেশে 5 আগস্টের যে স্বাধীনতা, এরপরে সর্বপ্রথম অর্থ পাচার করে যুবদলের সভাপতি ছিল ইসলাম গ্রুপের কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছে, 180 কোটি টাকা পাচার করে দিয়েছে এবং 20 কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংকে নাশকতা করার চেষ্টা করেছিল। এবং 20 কোটি তো লাগে না, আর তো 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করলে ইসলামী ব্যাংকে নাশকতা করা যায়, কিন্তু পারেনি।
বাকিটা ওরা খেয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে যুবদলের সভাপতি সেক্রেটারিকে আসামি করে। তো একদিন না একদিন ধরা পড়বে যে বিএনপির লোকজন তো টাকা পাচার করে, তাদেরটা তারেক রহমানের ব্যয় নির্বাহ লাইফ এক্সপেন্ডিচার কিভাবে কি নির্বাহ করেন এটা নিয়েও তো প্রশ্ন উঠবে বা প্রশ্ন উঠছে যে কোথায় টাকা পান, টাকার উৎস কি, বাংলাদেশ থেকে পাঠালে কি পাচার করে পাঠায় ইসলাম গ্রুপ না বৈধ চ্যানেলে পাঠায়? এসব প্রশ্নের উত্তর সহজে মিলবে না। তারেক রহমানের যেখানে লাইফস্টাইল হিউজ এক্সপেন্ডিচার, এটাও ইসলামের টাকা বা এগুলো সম্পৃক্ততা থাকা সম্ভব নয়। যেমন সালাউদ্দিন আহমেদ এটা স্পষ্ট হয়ে গেছে যে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে ইসলাম গ্রুপ টাকা পাঠাতো, এক হিন্দু কর্মীর মাধ্যমে টাকা পাঠাতো সালাউদ্দিন আহমেদের কাছে। সালাউদ্দিন আহমেদ লুঙ্গি পরে তাদের সাথে বৈঠক করতেন, প্রায় যেতেন। ইসকনের এক সদস্যের মাধ্যমে টাকা পাঠাতো ইসলাম গ্রুপ সালাউদ্দিনকে। কিন্তু তারেক রহমানকে কিভাবে টাকা পাঠায় এটা কিন্তু স্পষ্ট না। এখন এই প্রফেসর ইউনূস যে পাচার অর্থ ফেরত আনতে যাচ্ছেন তাতে কিনা তারেক রহমান এটাও বের হয়ে আসে, বলা যায় না যে অমুক গ্রুপ বা অমুক কোম্পানি অর্থ পাচার করে তারেক রহমানকে দিয়েছে, সন্দেহ থেকে যায়। আবার দেখেন একটা বিষয়, এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য? আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি কি জন্য করে? চাঁদাবাজি করার জন্য, অর্থ পাচার করার জন্য, দুর্নীতি করার জন্য। নইলে আওয়ামী লীগ বিএনপি করে না। দেশের সেবা করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না। চাঁদাবাজ যদি একদম বন্ধ হয়ে যায়, দুর্নীতির রাস্তা, পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি এমনিতে শেষ হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধর্মভিত্তিক দলগুলো মানুষের সেবা করার জন্য। আর এর বাইরে শুধু দুনিয়াবী উদ্দেশ্যে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে এবি পার্টি টাইপের কিছু দল। এবি পার্টি নিয়ে আমাদের স্ট্রং ক্রিটিক আছে, জামাত থেকে বের হয়ে গেছে এজন্য। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যদি তাদেরকে মূল্যায়ন করি, তারা চাইলেও তো আওয়ামী লীগ বিএনপির মতো দুর্নীতি করতে পারবে না বা পারে না। অর্থ পাচার বা এগুলো উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য একটা নতুন ধারা রাজনীতি করা, ক্রিয়েটিভ কিছু করা। তারা ইউরোপ আমেরিকাকে যথেষ্ট ফলো করে। তো এই জন্য দর্শক, আওয়ামী লীগ বিএনপি করে মূলত টাকা পাচার করার জন্য, দুর্নীতি করার জন্য, চাঁদাবাজি করার জন্য। এগুলো বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি পাবে না। জাস্ট নিছক দেশের সেবা করার জন্য আওয়ামী লীগ বিএনপি মানুষ করে না, এটা ভুল কথা। এটা আমি জেনে শুনেই বলছি। তো দর্শক, এই জন্য এই প্রফেসর যে টাকা পাচার হওয়ার অর্থ ফেরত আনতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা কঠিন বার্তা, বিএনপির ভবিষ্যতের উপর একটা প্রভাব পড়বে। পাচার হওয়ার অর্থ ফেরাতে ইউরোপ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, এবং তার যে শিডিউল, এখন সে এই টিউলিপ সিদ্দিকীও বৈঠক করতে চায় প্রফেসর ইউনূসের সাথে, আরো যেসব রাজা থেকে শুরু করে যাদের সাথে বৈঠক করবেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইত্যাদি ইত্যাদি, তাতে প্রফেসর ইউনূসের এই প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা আছে, রেসপন্স পাবেন। কারণ এত হাই প্রোফাইল বৈঠক সকল নির্বাচিত সরকারের প্রধানরাও করতে পারে না। আবার এখানে শুধু পাচার অর্থ ফেরত আনতে যাচ্ছেন, তার একটা পলিটিক্যাল রিকগনিশন আদায়ের একটা বিষয় আছে। কারণ ব্রিটিশ সরকার যথেষ্ট উদার, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না এবং নির্বাচনে তাদেরকে বাদ দেওয়ার পক্ষে নয়। তো এইসব জায়গায় কিছু হিসাব নিকাশ আছে, আলাপ আলোচনা আছে, এগুলো সারতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 4 দিনের এই সফরে মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যের পাচার হওয়ার অর্থ ফেরত আনার বিষয়টি। বিশেষ সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা মনে করছেন একটি নির্বাচিত সরকার গঠন, ওই এটা বিএনপি মার্কা বিশ্লেষকরা বলছে যে এটা পারবে না। পারবে না মানে কি, ওই বিএনপিটাই কিনা বের হয়ে যায়, এই ভয়ে এখন এটাকে নেগেটিভলি দেখার চেষ্টা করছে। 10 জন থেকে 13 জন পর্যন্ত অধ্যাপক ইউনূসের এই সফর চলবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর। সরকারি এই সফরে তিনি 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেবেন। 12 জুন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এই রাজা পর্যন্ত বা রানী পর্যন্ত পৌঁছানো, এটা সাধারণত বিদেশি সরকার প্রধানরা আসলে অ্যাভেলেবেল পারেন না। কাজ প্রাইম মিনিস্টারের সাথে, রাজার সাথে কিন্তু ওইভাবে ফরেন ডেলিগেটদের কাজ থাকে না। কিন্তু ইউনূস ইজ ব্যতিক্রম। ইউনূসের দরজা সারা পৃথিবীর জন্য উন্মুক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে। এই জন্য আওয়ামী লীগ বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে। বিএনপির লোকজন বলছে না এটা পারবে না, এটা সম্ভব না, নির্বাচিত সরকার লাগবে, এই সফরে কি দরকার। আসলে তাদেরটা পাচারের বিষয়টাও কিনা এখানে গোমর ফাঁস হয়েছে। দেখেন, পাচার অর্থ ফেরত আনা একটা প্রক্রিয়া রয়েছে, প্রফেসর ইউনূস ডিপ্লোম্যাটিক আলোচনা করবেন। এখন এটা যখন প্রক্রিয়া শুরু হবে তখন কারা পাচার করেছে ইত্যাদি ইত্যাদি এই তথ্য তো আসবে, গণমাধ্যম বের হয়ে আসবে, বা এই বিষয়ে কমিশন গঠন হবে বা কোনো অ্যাকশন কমিটি গঠন হবে। তখন এই বিএনপির লোকজন যে টাকা পাচার করেছে বা করছে এটাও ফাঁস হয়ে যাবে, যার ফলে তারা এটা নেগেটিভলি দেখার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আনন্দের জন্য দুইটা লাইন গান বানাইয়া গাচ্ছি আর কি। আন্দোলন আমাদের আন্দোলন, ঈদের পরেই হবে আন্দোলন। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। কেউ বা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে, সেটা হচ্ছে 2026-এ রমজানের ঈদ। তো ওই পর্যন্ত তো বিএনপি অপেক্ষা করবে না, ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ। এবং কি ঈদের পরে আন্দোলন, এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে এবার কিন্তু সত্যি আন্দোলনের নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। কারণ বাংলাদেশে গত 5ই আগস্টের আগে পরে যে দৃশ্যপট আমরা দেখেছি, আপনি রাজপথে বসে সারাদিন চিল্লান, দাম দেবে না। স্কুল, আদালত, অফিস, কলেজে চিল্লান, দাম দেবে না। আপনাকে যেতে হবে শাহবাগ, আপনাকে যেতে হবে সচিবালয়, আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে যমুনা, এইসব এলাকায় গিয়া রাস্তা ব্লক করতে হবে। তারপর আপনাকে 2-4-10 দিন জনগণকে কষ্ট দিতে হবে। তারপর সরকারের ইচ্ছা হলে আপনার আন্দোলন মানবে অথবা মানবে না। তো এই যে বিষয়গুলো, সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক দলগুলো বুঝা গেছে। এখন এই যে ঈদের পরে যে আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করছে, সেই আন্দোলনের আগেই সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মাধ্যমে। বাংলাদেশ সচিবালয় আজকে থেকে
বাংলাদেশের সচিবালয় এরিয়া, নাম্বার 1। নাম্বার 2, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা। নাম্বার 3, এর আশেপাশের যে এলাকা, সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা, কয়টা? 5টা। সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে এটা কি এই প্রথম? না। আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে। এনসিপি সহ আর অনেক দল আন্দোলন করেছেন, সরকারি বাতাস খেয়েছেন, তারপর ঠান্ডা পানি পেয়েছেন, এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে। এরপর আবার সেখানে ইশরাক সাহেব তার সমর্থকদের নিয়ে সেখানে আন্দোলন করছেন। সো সরকারের এই প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন, এটার খুব যে কার্যত ভ্যালু আছে তা না। তবে রাইট নাও সরকার যদি হার্ড লাইনে যায়, দেন বিষয়টা অন্যদিকে মনে নিতে পারে। ডিপেন্ড করছে বিএনপি কতটা সুগঠিতভাবে এই আন্দোলনকে সামনের দিকে নিতে পারবে। আপনার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল। 4 জুন প্রকাশিত হয়েছে, গতকালকে 8 জুন। বলা হচ্ছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 76-এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, যমুনা পার্শ্ববর্তী এলাকা মানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড, এই সকল এলাকাগুলোতে সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সরকারি প্রজ্ঞাপন সামনে আসার পর মানে ডিএমপির অনেকেই বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপির যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিচ্ছেন, সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এই দেশের মানুষ আইন ভাঙে, এটাই স্বাভাবিক। দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায় করতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আন্দোলনগুলোতে জনসাধারণের দুর্ভোগ না হয় এমনভাবে করা উচিত। গতকাল জাতির উদ্দেশ্যে একটি ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এপ্রিল মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এরপরই এই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় বিতর্ক। বিশেষ করে জামাতি ইসলাম এবং অন্যান্য কিছু ইসলামিক দল তারা বলেছে যে এটাকে আমরা স্বাগত জানাই, কারণ অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য তারিখ বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে, হয়তো 15 দিনের ভিতরে, যে এপ্রিলের 1 থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। এবং ছাত্রদের যে নবগঠিত দল এনসিপি তারা বলেছে যে যদি জুলাই সনদের ভিতরে বাস্তবায়ন হয় তাহলে এপ্রিলে আমাদের আপত্তি নেই। কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ এসেছে বিএনপির দিক থেকে, কারণ বিএনপি মনে করতেছে যে আমরা একটি বৃহৎ দল এবং আমরা প্রধান উপদেষ্টাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করে আসছি, কিন্তু আমরা বলতেছি নির্বাচন ডিসেম্বরে হবে এবং আমাদের সঙ্গে যেই সংঘবদ্ধ দলগুলো আছে আমাদের সঙ্গে অ্যালাইন, যেমন গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, জুনায়েদ সাকির, গণসংহতি, এরা সবাই আমরা বলতেছি ডিসেম্বরে, গণফোরাম, সিপিবি। তো আমাদের কোনো কথার একটু মাত্র বিন্দু মাত্র মূল্যায়ন হলো না। আমরা বলছি ডিসেম্বরে, আচ্ছা ভালো কথা হবে না, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, তা না করে একেবারে এপ্রিলে নিয়ে গেল এবং এটা হচ্ছে রমজানের পরে সেখানে তীব্র গরম থাকবে, অনেক বৃষ্টিপাত হতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই এপ্রিলের নির্বাচন যদি প্রথমার্ধে হয় তাহলে ক্ষমতা গ্রহণ করতে করতে যেই দল জিতবে, বিএনপি মনে করছে বিএনপি জিতবে, কিন্তু যেই দল জিতবে সেই দল ক্ষমতা গ্রহণ করতে করতে এপ্রিল শেষ হয়ে যাবে এবং এর ভিতরে কিন্তু বাজেট প্রণয়ন করতে হবে এবং এই বাজেট প্রণয়ন করতে গিয়ে কিন্তু বিএনপি অনেক সমস্যায় পড়বে বা যেই দল ক্ষমতা আসে সেই দল সমস্যায় পড়বে। সুতরাং তারা বলতেছে যে এই এপ্রিল কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আমরা বিএনপি সহ আমরা অন্য যে দলগুলো আছি তারাই কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সঙ্গে আছে। সুতরাং এই আমাদের মতামত না নিয়ে ডক্টর ইউনূস একটা বিশেষ গোষ্ঠীর প্রভাবে তিনি এই এপ্রিলে নির্বাচন দিয়েছেন। এবং দর্শক, আমি নিজেও মনে করি যে বিশেষ গোষ্ঠী ঠিক আছে, মানে কিছু গোষ্ঠী আছে ওদের কথাও কিন্তু অমূলক না। ওরা বলতেছে যে বিএনপি চাইছে যে নির্বাচন ডিসেম্বরে হোক। এখন আপনি যদি নির্বাচন ডিসেম্বরে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি বিএনপির কাছে নতি স্বীকার করলেন। তার মানে এখানে বিএনপির যে একটা সরকারের উপর একটা প্রভাব আছে, একটা পতিত, সেটা স্পষ্ট হয়ে গেল। কিন্তু আবার আপনি যদি আপনার নিজের কথায় অটল থাকেন যে একদম জুন পর্যন্ত, তাহলে আবার বেশি দেরি হয়ে যায়। সুতরাং আপনি একটা মাঝামাঝি বিটুইন একটা সময় দেন, তো আলোচনা করে সবার সঙ্গে এই এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এখন বিএনপির কথা হচ্ছে যে আমরা বড় দল, আমরা বলতেছি যে নির্বাচন ডিসেম্বরে হবে, সেনাবাহিনী একটা বৃহৎ শক্তি, আর্মড অস্ত্র আছে, সেনাবাহিনীর প্রধান বলতেছে যে নির্বাচন ডিসেম্বরে হবে, এছাড়া আমাদের সঙ্গে অ্যালাইন যে বামপন্থী দলগুলো আছে সেটা তারা বলছে ডিসেম্বরে হবে। কিন্তু এই জামাত ইসলাম এবং এনসিপির দ্বারা ডক্টর ইউনূস এমনভাবে প্রভাবিত হয়েছেন যে তিনি আমাদের কোনো কথা শুনতেছেন না। এবং জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস তার ভাষণে আরো অনেক কথা বলেছেন যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়া হবে এবং চট্টগ্রাম বন্দর যোগ্য কোনো বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হবে। এবং এরপর পরই কিন্তু বিএনপি একটা স্থায়ী কমিটির মিটিংয়ে বসে এবং সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং সেখানে এই এপ্রিলের নির্বাচনের বিষয়ে দারুণ সমালোচনা করা হয় এবং সেখানে স্পষ্টভাবে বলা হয় যে সরকারকে বিএনপি যতই সহযোগিতা করতেছে কিন্তু সরকার বিএনপিকে প্রতিপক্ষ ভাবতেছে। এবং প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি সভ্যতা ভব্যতার সীমা অতিক্রম করেছেন, তার শব্দ চয়নগুলো সঠিক ছিল না। যদিও তারা স্পেসিফিক বলেনি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক কোন কোন বিষয়ে শব্দ চয়নে তিনি ভুল করেছেন তা বলেননি। এবং তারা আরো বলেছেন যে
মানে বিএনপি স্থায়ী কমিটি আরো বলেছেন যে ডক্টর ইউনূস সম্পূর্ণভাবে একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত, যে গোষ্ঠী আসলে বিএনপিকে মাইনাস করতে চায়। আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গিয়েছে, বিএনপিকেও মাইনাস করতে চায়। এখন বিএনপি এই এপ্রিলে নির্বাচন মানে না, বিএনপি নির্বাচনটা ডিসেম্বরে, জানুয়ারিতে হলেও মেনে নিবে, কিন্তু এপ্রিলে কোনো মতেই না। এখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে যদি নির্বাচন আসলে ডিসেম্বরে না হয় বা ডক্টর ইউনূস নির্বাচন ডিসেম্বরে না দেন, ডক্টর ইউনূস ওই এপ্রিলের প্রথমার্ধেই তিনি নির্বাচন করবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকেন, তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? এই ব্যাপারে কিন্তু সালাউদ্দিন আহমেদ কোনো কথা বলেননি। তিনি বলেন যে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। তবে আমার মনে হয় যে দর্শক, এখানে একটা মানে রেশারেশির ব্যাপার আছে। সেটা হচ্ছে কি যে ডক্টর ইউনূস বলেছেন যে ছোট সংস্কার হলে নির্বাচন ডিসেম্বরে, বড় সংস্কার হলে জুনে। তিনি তো বলেছেন কথা। এখন অনেকেই বলেন যে সংস্কারগুলো তো দৃশ্যমান নয়। এটা একটা ভুল কথা। সংস্কার তো এখনো শুরুই হয়নি। সংস্কারের জন্য যে কমিটিগুলো আছে ওই কমিটিগুলো মতামত দিবে, মতামত দেওয়ার পরে এটা আইনে পরিণত হবে, এগুলো হচ্ছে সংস্কার। এবং এই সংস্কারগুলো এই ইমপ্লিমেন্টেশন এটা ডক্টর ইউনূস কিছু কিছু করবে, এবং তারপরে যে নির্বাচন সরকার আসবে এরপরে নির্বাচনে তারাও কিছু কিছু করবে, এবং এই কাজ কিন্তু চলমান। এবং সরকার কিন্তু প্রচুর অর্থনৈতিক বিভিন্ন দেনা পরিশোধ করেছে। মানে আওয়ামী লীগের আমলে দেশটা কেমন অবস্থা রেখে গিয়েছে, যে খুবই খারাপ অবস্থায় পেয়েছে, এটা ইউনূস সরকার কিন্তু করতেছে ঠিক মতো। কিন্তু ইউনূস সরকারের ভিতরে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা বলতেছে যে বিএনপি যেভাবে অনেক জায়গায় তৃণমূলে চাঁদাবাজি করতেছে, এই করতেছে, সেই করতেছে, এবং বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতা যাবে। যদিও আমি বিশ্বাস করি ক্ষমতা যাবে, কারণ অনেক বড় দল, তাদের মতো বড় দল তো আর নাই। তো এখন যদি আপনি বিএনপিকে বেশি প্রশ্রয় দেন এবং বিএনপির কথা মতো চলেন, বিএনপির কথা মতো কাজ করেন, তাহলে কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সুতরাং বিএনপি যা বলে তা শোনা যাবে না, বরঞ্চ আপনি এমনটা ভাব করবেন যে আপনি কারো কাছে মতো স্বীকার করেন না। এবং সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, সেনাপ্রধানও ডিসেম্বরে নির্বাচন চায়। এখন আপনি যদি ডিসেম্বরে নির্বাচন দেন, তাহলে পাবলিক বলবে যে ডক্টর ইউনূস আসলে ওই 111 সরকারের মতো। যেমন 111 প্রধান ছিল কে? সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ, কিন্তু সরকার চালাতো কে? সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ। তো এখন যাতে পাবলিক কথা বলতে না পারে যে ডক্টর ইউনূস একটা পুতুল উপদেষ্টা, আসলে দেশ চালায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই কারণে ডক্টর ইউনূস তিনি বলছেন যে আমি কারো কথা শুনবো না। যদিও এর ভিতরে ডক্টর ইউনূসকে সরানোর একটা ষড়যন্ত্র ছিল, বা সেনাপ্রধানকেও সরানোর একটা চক্রান্ত ছিল, কিন্তু কিছুই হয়নি, সবই ঠিক আছে। এবং আজকে সকালে দেখলাম যে আওয়ামী লীগ কিভাবে ধরা খায়। দেখেন, আওয়ামী লীগ গুজব ছড়িয়েছিল না যে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান তারা একসঙ্গে হজ করতে গিয়ে পালিয়ে যাবে। এই আওয়ামী লীগ গুজব আজকে প্রমাণিত হলো, যেটা গুজব। আজকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন সস্ত্রীক, নৌবাহিনীর প্রধান তিনি দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। তো সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নেই। নির্বাচনের সময়ও ঠিক হয়ে গিয়েছে এপ্রিলের প্রথমার্ধে। শুধু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে বিএনপি আসলে চায় নির্বাচনটা ডিসেম্বরে হোক, এবং বিএনপি প্রচুর নাকশ। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিএনপি কি করবে? দর্শক, আমার মনে হয় যে বিএনপি নিজেও বোঝে যে যদি তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে তাদের জনপ্রিয়তা আরও হ্রাস পাবে। কারণ আমি তৃণমূলে অনেক বিএনপির ইয়াং ছেলেপেলে দেখেছি, তারাও কিন্তু এইসব বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না। আর যেহেতু এটা 4 মাসের ব্যাপার, জানুয়ারি থেকে এপ্রিল, 4 মাসেরও কম, সুতরাং আমার মনে হয় যে বিএনপি সমালোচনা করলেও তারা পরবর্তীতে এটা মেনে নিবে। তবে ডক্টর ইউনূসের উচিত যে বিএনপি জামাত সবাইকে সমানভাবে দেখা। কারণ আপনারা যখনই নির্বাচন তারিখ ঘোষণা করবেন, তখনই কিন্তু আপনারা একটা কেয়ারটেকার সরকার হয়ে যাবেন, এবং সেই সরকারের কোনো দলের প্রতি পক্ষপাত থাকা উচিত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ডক্টর ইউনূসের এই ছাত্রদের দলের প্রতি একটা পক্ষপাত আছে, এবং জামাত ইসলামের প্রতি সামান্য পক্ষপাত থাকলেও আছে, যেটা হওয়া উচিত না। কাজেই বিএনপি বড় দল বলে ক্ষমতা চলে যাবে, আরে জনগণ ভোট দিলে ক্ষমতা যাবে। বিএনপি যদি বড় দল হয়, জনসমর্থন বেশি থাকবে এবং ভোট বেশি পড়বে, ক্ষমতা যাবে। এবং গণতন্ত্রে তো ক্ষমতা যাওয়ার এটাই বাস্তবসম্মত নিয়ম। তো এখানে বিএনপিকে শত্রু না ভেবে, ঠিক আছে আপনারা এপ্রিলে নির্বাচন তারিখ ঘোষণা করছেন, সমস্যা নেই, বাট বিএনপির প্রতি আপনারা বিমাতা সুলভ আচরণ করবেন না। আপনারা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড করবেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।